জোজো পেদ্রো সাহেবের আস্তানা থেকে বেরিয়ে সোজা চলে যায় শোভাবাজার থানায়। খিদিরপুর থেকে শোভাবাজার প্রায় 1 ঘন্টার রাস্তা, একেবারে সাউথ থেকে নর্থ। যাওয়ার আগে গোবিন্দবাবুকে ফোন করে নেয় জোজো। পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে, সেরকম কিছুই পাওয়া যায়নি। এমনকি ছুরির উপর কোনো হাতের ছাপও পাওয়া যায়নি। অগত্যা নো ক্লু। জোজো রাস্তায় যেতে যেতে ভাবছিল কিভাবে এই কেসটাকে নিয়ে প্রসিড করা যায়। মানে শুধুমাত্র কয়েকটা মনে হওয়ার উপর ভিত্তি করে তো আর এগোনো যাবে না। এখনো অবধি কোনো কংক্রিট প্রমাণ পাওয়া যায়নি। জোজো যখন শোভাবাজার থানায় গিয়ে পৌঁছয় তখন বিকেল 5টা হবে। সকালের আলো আস্তে আস্তে কমতে শুরু করেছে, আর আকাশে মেঘ থাকার ফলে চারপাশটা বেশ গুমোট। বৃষ্টি হতে পারে রাতের দিকে। থানায় ঢুকতেই গোবিন্দবাবু একগাল হেসে বলে, জোজো বাবু, এনি নিউজ? জোজো ক্লান্ত মুখে চেয়ারে বসে বলে, ও না, আজ রেস কোর্সে গিয়েছিলাম কিন্তু ঢুকতেই দিল না। শুধু শনিবার করে গেট খোলে। কাল একবার যেতে হবে। আর হ্যাঁ, ফরেন্সিক রিপোর্টে কিছুই পাওয়া যায়নি নিশ্চয়ই? গোবিন্দবাবু উদাস মুখে বলে, না জোজো বাবু, কিচ্ছু পাওয়া যায়নি। তবে হ্যাঁ, সন্দীপবাবুর ব্লাড সুগার ছিল, নিয়মিত ওষুধ খাওয়ার কথা, কিন্তু উনি বোধহয় বেশ কিছুদিন ঠিক মতো ওষুধ খাননি, সেই জন্য ব্লাড সুগারের অ্যামাউন্ট বেশি পাওয়া গেছে। আর ছুরিতে তো কোনো হাতের ছাপ কিছুই পাওয়া যায়নি। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, হঠাৎ অঘোর শাস্ত্রীকে ফলো করতে বললে কেন? জোজো গলা খাঁকড়ে বলে, গতকাল রাতে আমি আর আমার এক বন্ধু একটা অদ্ভুত জিনিস দেখেছি। আপনি যখন চলে গেলেন আমিও তখন বাইরের রাস্তা থেকে বাস ধরবো বলে বেরোলাম, কিন্তু তখন আমি লক্ষ্য করলাম আমার বন্ধু অমলকান্তি নেই। চারপাশে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। তারপর হঠাৎ করে একটা ফোন আসে অমলকান্তি, আর আমাকে তাড়াতাড়ি ঠনঠনিয়া কালীবাড়ির ওখানে যেতে বলে। গিয়ে দেখি কালীবাড়ির পেছনের দিকে সরু একটা গলি দিয়ে অঘোর শাস্ত্রী বেরিয়ে আসছে। ওখানে উনি কেন গেছিলেন সেটা জানা প্রয়োজন, আর অঘোর শাস্ত্রীর হাবভাব মোটেই সুবিধার ঠেকেনি। সেই জন্যই বললাম আর কি, একটু চোখে চোখে রাখতে। গোবিন্দবাবু ভুরু কুঁচকে ভাবে কিছুক্ষণ, তারপর বলে, কিন্তু ওরম জ্যোতিষী ফতিষীরা একটু অদ্ভুতই তো হয়। ওরা তো আর ঠিক 4-5 জনের মতো না। মানে আমিও এসব বিশ্বাস করি না, কিন্তু শুনেছি ওরা কি সব গোপন পুজো আচ্চা করে। তো সেই জন্য আর কি এইসব খুনটুনার তদন্ত ছেড়ে শুধু শুধু অঘোর শাস্ত্রীর পেছনে সময় নষ্ট করা, এটা কি কোনো লাভ আছে? জোজো এবার বাধা দিয়ে বলে, অকারণ না, কারণ আছে একটা না বরং দুটো। প্রথমত, সন্দীপবাবুকে খুন করা হয় 6 নম্বর বাড়ির ঠিক সামনে, আর ওই বাড়িতেই থাকে অঘোর শাস্ত্রী। কেউ যদি আপনার দিকে ছুরি হাতে এগিয়ে আসে আপনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই চিৎকার করে উঠবেন। সন্দীপবাবুও নিশ্চয়ই চিৎকার করেছিলেন, কিন্তু অঘোর শাস্ত্রী সেরকম কোনো কথাই বলে না। আমরা যখন জিজ্ঞেস করলাম কোনো শব্দ বা চিৎকার শুনেছেন কিনা, উনি কিন্তু ওটা এড়িয়ে গেলেন। আর দ্বিতীয়ত, রাতে যখন আমরা ঠনঠনিয়ার ওখানে যাই, সরু গলির অন্ধকারে লুকিয়ে দেখেছিলাম একটা বাড়ি থেকে অঘোর শাস্ত্রী বেরিয়ে আসে, তারপর মেন রাস্তা থেকে ট্যাক্সি ধরে কোথায় একটা চলে যায়। এবার ওই বাড়ি থেকে বেরোনোর সময় অঘোর শাস্ত্রী ওর ফতুয়ার পকেট থেকে রুমাল বার করেছিলেন ঘাম মোছার জন্য, আর ঠিক তখনই রুমালের সাথে একটা ছোট কাগজের টুকরো বেরিয়ে আসে। আর অঘোর শাস্ত্রী লক্ষ্যই করেনি যে ওই কাগজের টুকরোটা ওই বাড়ির রোয়াকে পড়ে যায়। তারপর অঘোর শাস্ত্রী ওখান থেকে চলে গেলে আমি গিয়ে ওই কাগজের টুকরোটা কুড়িয়ে আনি। এবং জানেন ওটা কিসের কাগজ? জোজো থামে। গোবিন্দবাবু উত্তেজনায় ফুটছে, কৌতূহলী গলায় জিজ্ঞেস করে, কিসের কাগজ ছিল ওটা? জোজো ধীর কণ্ঠে উত্তর দেয়, রেসের মাঠে ঢোকার টিকিট। গোবিন্দবাবু এবার উত্তেজিত হয়ে পড়ে, তারপর বলে, তার মানে কি এই দুটো খুনের সাথে কোনোভাবে রেসের মাঠ যুক্ত আছে? জোজো ঘাড় নেড়ে বলে, আমারও তাই মনে হয়, কিন্তু আজ তো ঢুকতে পারলাম না রেস কোর্সে। ওখানকার লোকজনদের সাথে কথা না বললে ব্যাপারটা বোঝা যাবে না।
আচ্ছা, ওই শোভাবাজার ঘাটে যে লোকটা ডেড বডি পাওয়া গেছিল, ওর নাম ঠিকানা পাওয়া গেছে? গোবিন্দবাবু এবার ঘাড় নেড়ে ব্যস্ত হয়ে বলল, ইয়েস ইয়েস, তোমাকে জানানো হয়নি। ওই লোকটার নাম হচ্ছে হেমাঙ্গ গুহ। ঠিকানাও জোগাড় করেছিলাম, গিয়ে দেখি বাড়িতে কেউ নেই। বাড়ি বলতে ভাড়া থাকতো, কলেজ স্ট্রিটের ওখানে একটা বাড়ি। ওখানকার লোকজনের সাথে কথা বলে যা জানতে পারলাম তা হলো উনি একাই থাকতেন ওখানে। খোঁজ নিয়ে জেনেছি কলেজ স্ট্রিটের একটা বইয়ের দোকানে কাজ করত। আর হ্যাঁ, এখন এই কথায় কথায় মনে পড়লো, ওই বাড়ির লোকজনরা বলেছিল যে হেমাঙ্গ বাবু শনিবার করে কোথায় একটা যেন যেত। দুপুর দুপুর বেরোতো আর ফিরতো রাত করে। এখন অবশ্য মনে হচ্ছে হেমাঙ্গ বাবু শনিবার করে রেসের মাঠেই যেত। জোজো ঘাড় নেড়ে আবার বলে, ব্যাপারটা নিয়ে আরো ভাবতে হবে। জোজো কথা বলার মাঝেই গোবিন্দবাবুর ফোনটা বেজে ওঠে। গোবিন্দবাবু 1 মিনিট বলে ফোনটা রিসিভ করে, তারপর কিছুক্ষণ হ্যাঁ ইত্যাদি বলে ফোনটা রেখে জোজোর দিকে তাকায়। জোজো জিজ্ঞেস করে, কি হয়েছে? গোবিন্দবাবু উত্তেজিত হয়ে বলে, অঘোষ শাস্ত্রীকে ঠনঠনিয়া কালীবাড়ির ওখানে দেখা গেছে, একটা বাড়ির ভেতর ঢুকতে। এখনই বেরিয়ে পড়ি, চলো নাকি? জোজো হাত তুলে বলে, না না গোবিন্দবাবু, দাঁড়ান, শান্ত হন। কোনো কারণ ছাড়া তো হুট করে যাওয়া যাবে না। আপনি অঘোষ শাস্ত্রীর উপর নজর রাখতে বলুন, আমি দেখছি। কাল একবার রেস কোর্স গিয়ে ওখানকার লোকজনদের সাথে কথা বলতে হবে। আমার যা মনে হচ্ছে এই সন্দীপ বাবুও কোনোভাবে রেসের মাঠে জুয়া খেলার সাথে যুক্ত। জোজোর কথা শেষ হওয়ার আগেই গোবিন্দবাবু বাধা দিয়ে বলে উঠলেন, ও তা কি করে হয়? রেসের মাঠে যে বেটিং হয় ওটা তো জুয়া নয়, মানে একটা লিমিটেড অ্যামাউন্ট আছে, ওর বেশি কোনো লোক টাকা বাজি ধরতে পারবে না। জোজো হেসে বলে, জানি গোবিন্দবাবু জানি, কিন্তু চোখের আড়ালেও তো অনেক কিছু ঘটে। রেসের মাঠে যেটা হয় সেটা লিগাল, কারণ এটা নির্দিষ্ট টাকাই বাজি ধরা যায়, কিন্তু এর পেছনে চলে অনেকগুলো চক্র। আমি খবর নিয়ে জানতে পেরেছি যারা এই ইল্লিগাল বেটিং করে। আমার মনে হচ্ছে এই সন্দীপ বাবু আর হেমাঙ্গ বাবু এরা দুজনেই সেই চক্রের সাথে কোনোভাবে জড়িয়ে পড়েছিল, আর সেই জন্যই হয়তো। জোজো থামে, কথাটা শেষ করে না। গোবিন্দবাবু এবার ঘাড় নেড়ে বলে, তাহলে অঘোষ শাস্ত্রী? জোজো দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওটাই তো বুঝতে পারছি না, ভাবতে হবে ভাবতে হবে। তাহলে আমি এখন অঘোষ শাস্ত্রীর উপর নজর রাখতে বলবো? জোজো উত্তর দেয়, হ্যাঁ অবশ্যই। আর ঠনঠনিয়া এলাকাটা কোন থানার আন্ডারে পড়ে? গোবিন্দবাবু খানিক ভেবে বলে, আমার স্ট্রিট থানা। কেন? জোজো উত্তরে বলে, বেশ, তাহলে একবার ওই থানায় খোঁজ নিয়ে দেখুন ওই বাড়িটা কার নামে রয়েছে, মানে ওই বাড়িটায় কারা থাকে। গোবিন্দবাবু হেসে বলে, এটা তো ওই পাড়ার লোকজনদের জিজ্ঞেস করলেই হয়, থানায় যাওয়ার কি দরকার? জোজো ঘাড় নেড়ে বলে, আছে আছে, দরকার আছে, কাউকে বিশ্বাস করা যাবে না। অঘোষ শাস্ত্রী যে খুব শক্তিশালী একটা মানুষ সেটা তো বোঝাই যাচ্ছে। ওর নাম ডাক রয়েছে, লোকজন ওকে চেনে। কোনোভাবে যদি ওর কানে পৌঁছে যায় যে আমরা ফলো করছি ওকে বা খোঁজ খবর নিচ্ছি ওর ব্যাপারে, তাহলে ব্যাপারটা ভালো হবে না। আর তাছাড়া আমরা সম্পূর্ণ ভুলও হতে পারি। অঘোষ শাস্ত্রী হয়তো সত্যিই একজন ভালো মানুষ। জোজো থামে।